মনে পড়ে জীবনের প্রথম প্রেম, তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা, বহু পথ পাড়ি দিয়ে তার আশায় পথ চেয়ে বসে থাকা। কিন্তু এই সব কিছুর পরেও গল্পটা একতরফা হয়ে যায়, তাই না? আমার এইবারের গল্পটাও কিছুটা এরকম ছিল। দার্জিলিং, নোন অ্যাজ কুইন অফ হিলস। এমনিতে সে তো পাহাড়ের রানী, তাকে দেখার স্বপ্ন সবার থাকে। অ্যান্ড লাইক সবার মতো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিংকে খুব কাছ থেকে ফিল করার, কিন্তু একটু অন্যরকম ভাবে, পায়ে হেঁটে লোকাল দার্জিলিংকে এক্সপ্লোর করার। ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনকে দেখা, মেঘে ঢাকা পাইন গাছের ঘন জঙ্গল থেকে শুরু করে বুদ্ধিস্ট মনেস্ট্রি, অ্যান্ড যেটা না হলে দার্জিলিং আসাই বৃথা, ওয়ার্ল্ড ফেমাস টি গার্ডেন। এই সব কিছু বাট লাইক প্রথম প্রেম, আমরা অনেক কিছুই ভেবে রাখি, কিন্তু অ্যাট দ্য এন্ড সব কিছু আমাদের হিসেব অনুযায়ী হয় না। কিছু না পাওয়া থেকেই যায়। সো আমার হাতে ছিল মাত্র 2 দিনের ছুটি, আর এই 2 দিনেই যতটা সম্ভব দার্জিলিংকে ঘুরে দেখার একটা রাফ প্ল্যান বানিয়ে নিয়ে আমি পৌঁছে যাই শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সবথেকে সহজ উপায় হলো এনবিএসটিসি বাস। এছাড়াও বাস স্ট্যান্ডের বাইরেই রয়েছে শেয়ার ট্যাক্সি, যা মাথাপিছু 250 থেকে 300 টাকায় দার্জিলিং পৌঁছে দেয়। আমি এইবারে দার্জিলিং যাচ্ছি একাই, তাই শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে 105 টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বর্তমানে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সব রাস্তাই খুলে গেছে। আমাদের বাস সুকনা থেকে বাঁ দিক নিয়ে রোহিণীর পথে ছুটে চলল। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে এখন আমি রয়েছি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায়। শিলিগুড়ি থেকে আমাদের বাস ছেড়েছিল 10টা বেজে 15 মিনিটে, আর এখন বাজে হচ্ছে 11:15। 1.5 ঘন্টা মতো এসে আমাদের বাস এক জায়গায় ব্রেক টাইমের জন্য দাঁড়িয়েছে। এই সামনে এখানটা একটা রেস্টুরেন্ট রয়েছে, আর ওই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে এখানটায়। ওই রেস্টুরেন্টে কেউ যদি কিছু খেতে চায় বা বাথরুমও রয়েছে, সেই ব্রেক নেওয়ার জন্য এখানটায় দাঁড়িয়েছে। আমার দার্জিলিং পৌঁছাতে ওই দুপুর 2টোর কাছাকাছি হয়ে যাবে, আর আগামীকাল আবার দুপুর 3টের সময় দার্জিলিং থেকে বেরিয়ে যাব। মানে হাতে সময় রয়েছে মাত্র 24টা ঘন্টা। এর মধ্যেই চেষ্টা করব যতটা সম্ভব দার্জিলিংয়ের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখতে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2টো, আর আমি এসে নামলাম দার্জিলিং স্টেশনে। আমি বাসে করে কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত না গিয়ে এই দার্জিলিং স্টেশনেই নেমে গেলাম। তার কারণ হচ্ছে আমার হাতে পুরো 24টা ঘন্টা রয়েছে এই দার্জিলিংকে ঘুরে দেখার জন্য। এখন বাজে দুপুর 2টো, আর কাল দুপুর 2টো পর্যন্ত আমি দার্জিলিংয়ে রয়েছি। এই 24 ঘন্টায় আশেপাশে যা যা জায়গা রয়েছে পায়ে হেঁটে ঘুরে দেখার মতো, সেগুলো আমি ঘুরে দেখব। এই দার্জিলিং স্টেশন দিয়ে শুরু করছি। এরপর আজকের আমি ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ এইগুলো ঘুরে দেখব। আর তারপর কিন্তু আজকে রাত্রের জন্য আমার হোস্টেল বুক করা রয়েছে মেল রোডের কাছাকাছি। তো এই জায়গাগুলো ঘুরে নিয়ে তারপর আমি সন্ধ্যেবেলা গিয়ে হোস্টেলে উঠবো, তোমাদেরকে হোস্টেলটাও দেখিয়ে দেবো। আর তারপর কাল সকাল থেকে বেলা পর্যন্ত বাকি জায়গা কিছু ঘুরে দেখবো। এমনিতে আমি দার্জিলিং কলকাতা থেকে নিজের বাইকে করে ঘুরে গিয়েছি, কিন্তু এইভাবে এত কাছ থেকে অনুভব করা হয়নি। তবে এই ফিলিংসটা কেন এত ইম্পর্টেন্ট জানো? তার কারণ হলো এর ইতিহাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6800 ফুট উচ্চতায় অবস্থিত এই দার্জিলিং স্টেশন হলো ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং হিমালয়ান রেলওয়ের লাস্ট স্টেশন। সেই সময় দার্জিলিং ছিল ব্রিটিশদের জনপ্রিয় অবকাশ কেন্দ্র, তাই ব্রিটিশরা সমতলের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়ে যাতায়াতের সুবিধার্থে রেলপথের যোগাযোগের স্থাপনের চিন্তাভাবনা করেন, এবং তারপর 1879 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজের উদ্যোগে শুরু হয় রেলপথের নির্মাণ, এবং মাত্র 2 বছরের মধ্যেই 1881 সালে 88 কিলোমিটার দীর্ঘ ন্যারোগেজ রেলপথের নির্মাণ সম্পূর্ণ হয়। আর মাত্র 2 ফুট চওড়া এই রেল লাইনেই যে ট্রেন চলাচল আরম্ভ হয় তা হলো আমাদের বাঙালির ইমোশন, টয় ট্রেন।
নেচার এবং টেকনোলজি একসাথে কতটা সুন্দর হতে পারে তার প্রমাণ হলো এই দার্জিলিং টয় ট্রেন, যার জন্য 1999 সালে এটি স্বীকৃতি পায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। আমি স্টেশনে দাঁড়িয়ে টয় ট্রেনের আসা যাওয়া দেখছিলাম। এমন সময় আমার চোখ পড়ে রাস্তার উল্টো দিকে টয় ট্রেনের ওয়ার্কশপে, যেখানে রয়েছে 100 বছরেরও বেশি পুরনো স্টিম ইঞ্জিন। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আমি ইঞ্জিনের মেনটেনেন্স দেখছিলাম এবং তারপরে চলে গেলাম দার্জিলিং স্টেশন থেকে 5.5 কিলোমিটার দূরে অবস্থিত ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:50 আর আমি চলে এলাম ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমে। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,400 ফুট উচ্চতায় অবস্থিত ঘুম ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। দার্জিলিং স্টেশনের মতো এটিও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। দার্জিলিং ঘুরতে এসে যদি তোমরা এই ঘুম স্টেশনে না আসো তাহলে তোমাদের দার্জিলিং আসাটাই বৃথা। এই ঘুম স্টেশনে রয়েছে একটি মিউজিয়াম, যেটি 1999 সালে ঘুম স্টেশন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হওয়ার পর ওপেন হয়। তবে এই মিউজিয়াম তখনই খোলে যখন এখানে কোনো ট্রেন এসে দাঁড়ায়। এইবার এই ঘুম স্টেশনের উচ্চতা দার্জিলিংয়ের থেকে প্রায় 600 ফুট বেশি হওয়ার জন্য এইখান থেকে দার্জিলিং নামার পথে সরাসরি রেলপথ বসানো সম্ভব ছিল না। আর এই সমস্যা দূর করার জন্য এই দুই স্টেশনের মাঝে 1919 সালে তৈরি হয় একটি লুপ, যার নাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া শব্দটি একটি নেপালি শব্দ, যার অর্থ খোলা বাতাসের জায়গা বা হাওয়া ভরা প্রান্তর। এই গোলাকৃতি লুপে খুব সহজেই টয় ট্রেন অনেকটা উঁচু থেকে নিচে নেমে যেতে পারে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দূরের আকাশে স্পষ্টভাবে ভেসে ওঠে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। তবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই বাতাসিয়া লুপের একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। 1947 সাল থেকে শুরু করে কার্গিল পর্যন্ত গোর্খা রেজিমেন্টের যে সমস্ত ভারতীয় সৈনিক দেশের জন্য শহীদ হয়েছিলেন তাদেরকে উৎসর্গ করে এই লুপের মাঝখানে 1995 সালে তৈরি হয় একটি ওয়ার মেমোরিয়াল। এই দার্জিলিং একসময় ছিল সিকিমের অংশ। তিব্বত বর্ডারের খুব কাছাকাছি হওয়ায় এখানে লেপচা, ভুটিয়া ও শেরপা জনগোষ্ঠী বসবাস করত, আর তারা তিব্বতীয় বৌদ্ধ ধর্ম পালন করত। যে কারণে এই দার্জিলিংয়ে রয়েছে বেশ কিছু বুদ্ধিস্ট মনেস্ট্রি, যার মধ্যে সবচেয়ে পুরনো হলো বাতাসিয়া লুপ ও ঘুম স্টেশনের মাঝে অবস্থিত ঘুম মনেস্ট্রি। তো এখন আমি চলে এসেছি ঘুম মনেস্ট্রি, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে স্যামটেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। আর ঘুম স্টেশন থেকে হেঁটে আসতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগলো। চলো ভিতরে যাই। সালটা ছিল 1875। তিব্বতীয় বৌদ্ধ সন্ন্যাসী লামা শেরাব গ্যাৎসো এই মনেস্ট্রির প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই এখানে তিব্বতীয় গেলুকপা সম্প্রদায় বিস্তার লাভ করে এবং ঘুম মনেস্ট্রি হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এই মনেস্ট্রির প্রধান আকর্ষণ হলো 15 ফুট উঁচু একটি বুদ্ধ মূর্তি। তো ঘুম মনেস্ট্রি দেখে এখন আমি আবার উপরে রাস্তায় উঠে এসেছি, আর সত্যি খুব সুন্দর ছিল মনেস্ট্রিটা, এত নিস্তব্ধ, এত শান্তি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। দুপুর 2টো থেকে শুরু করে মাত্র 2-2.5 ঘন্টাতেই আমি আশেপাশের 4টে জায়গা ঘুরে নিলাম। তবে দুপুরের লাঞ্চটা এখনও করা হয়নি, তাই বাতাসিয়া লুপের ঠিক সামনেই একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিলাম এবং তারপর একটু ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম হোস্টেলে। এই হোস্টেলটা মেল রোড থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। যেহেতু একটা রাতই থাকবো, তাই কম বাজেটের একটা হোস্টেলে আগেই booking.com থেকে বুক করে রেখেছিলাম।
যাই বলো, ব্যাচেলার্সদের থাকার জন্য হোস্টেলটা কিন্তু বেশ সুন্দর এবং অ্যাস্থেটিক্স। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, আর আমি হোস্টেলে এসে হোস্টেল থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। এখন যাচ্ছে হচ্ছে মল রোডের দিকে। তোমরা যারা দার্জিলিংয়ে এসে সাইট সিন করার জন্য গাড়ি বুক করতে চাইবে, তার জন্য তোমাদেরকে আসতে হবে হচ্ছে কেভিন টার্সের সামনে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কেভিন টার্সের সামনে। এই দার্জিলিং মেল রোড থেকে জাস্ট 5 মিনিট হেঁটে এলেই কিন্তু এই কেভিন টার্স পাবে। ওই দিকটাই হচ্ছে মেল রোড, ওই দিক থেকে আমি হেঁটে এলাম। আর এই কেভিন টার্সের সামনে এসে তোমরা যদি উল্টো দিকে দেখো, ওই সামনে কিন্তু রয়েছে ট্যাক্সি বুকিং সেন্টার দেখতে পাচ্ছ, আর এদিকে কিন্তু সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। তো এই কেভিন টার্সের সামনে কিন্তু তোমরা চলে এলে এখান থেকে কিন্তু তোমরা সাইট সিন যা করতে চাও তার জন্য কিন্তু গাড়ি বুক করতে পারবে। এইখানটাতে কিন্তু সমস্ত রকম গাড়ি বুকিং হয়। তারপর মেল রোডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এবং লোকজনের ভিড় দেখে হোস্টেলে ফিরে চলে এলাম। তো এখন আমি চলে এসেছি এই হোস্টেলটার ডাইনিং হলে। আমার ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে আমি অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, দেখাচ্ছি তোমাদেরকে। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এদের এই যে ডাইনিং হলটা কতটা সুন্দর দেখো। এখানটায় কি সুন্দর সুন্দর দেখো লাইট লাগানো রয়েছে, আলোগুলো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। আর এটা হচ্ছে এখানকার একটা চিমনি বলতে পারো, মানে প্রচণ্ড ঠান্ডা, এখানটা কিন্তু আগুন জ্বালে হাত পা শেখার ব্যবস্থা করা রয়েছে। এখানটায় বসার জায়গাও রয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিল, দুখানা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে। এই হচ্ছে আমার খাবার। রাতের ডিনার আমি হোস্টেলেই করব আগের থেকে বলে রেখেছিলাম, তাই রাত 9টার দিকে রাতের ডিনারটা সেরে নিয়ে শুয়ে পড়লাম। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, আর আমি এখন আমার হোস্টেল থেকে চেক আউট করে যাচ্ছি। অ্যাকচুয়ালি কাল রাতে এখানটায় লোকেশনটা তোমাদের দেখাতে পারিনি, এখন দিনের আলোতে একবার দেখিয়ে দিচ্ছি। এই সামনেই দেখতে পাচ্ছ একটা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, আর এই ডান দিকে এখানটায় কিন্তু নেম প্লেটে লেখাও রয়েছে পাথফাইন্ডার নেস্ট হোস্টেল। আর এই দিক থেকে নিচে নেমে যেতে হয়। এই রাস্তাটা কিন্তু বেশি না, দার্জিলিংয়ের যে মেল রোড রয়েছে, মেল রোড থেকে মাত্র 950 মিটার হেঁটে আসতে হয় জাকির হুসেন রোড ধরে। এলে 10 মিনিট মতো সময় লাগে। যাই হোক, তো এখন 9:30 বাজে, আমি চেক আউট করে যাচ্ছি। আজকের যে 3-4টে স্পট ঘোরা বাকি আছে আশেপাশে, সেগুলো ঘুরবো। আজকের 22শে জানুয়ারি। গতকাল আমি আমার প্ল্যান মতো 4টে জায়গা খুব ভালোভাবেই ঘুরে দেখেছি এবং আজকেও 4-5টা জায়গা যাব প্ল্যান করেছিলাম, যার মধ্যে সবার প্রথমে ছিল টাইগার হিল, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পাওয়া যায়। কিন্তু গতকাল থেকেই দার্জিলিংয়ের ওয়েদার ভালো নেই, আকাশে মেঘ করে আছে, তাই আজকের একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। তো এখন আমি রয়েছি হচ্ছে দার্জিলিং মেলে, আর আমার পিছনে তোমরা যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শ্রদ্ধেয় শ্রী ভানুভক্ত আচার্যর মূর্তি। ভানুভক্ত আচার্য ছিলেন নেপালের জাতীয় কবি, তাকে নেপালের আদি কবিও বলা হয়। তিনি সর্বাধিক পরিচিত হয়েছিলেন রামায়ণ মহাকাব্যকে নেপালি ভাষায় অনুবাদ করার জন্য। প্রতি বছর 13ই জুলাই তার জন্মজয়ন্তী উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। তো এই দার্জিলিং মেলটা কিন্তু অ্যাকচুয়ালি চৌরাস্তার মোড়। এখান থেকে 4টে রাস্তা চারদিকে চলে গেছে। একটা গেছে জাকির হোসেন রোড, যেখানটা কিন্তু বেশিরভাগ হোটেলগুলো রয়েছে, আমার হোস্টেলটাও সেই দিকে। আর একটা গেছে নেহেরু রোড। নেহেরু রোড দিয়ে গেলে কিন্তু তোমরা সমস্ত মেলের যে মার্কেটটা রয়েছে বা কেভিন টার্স গাড়ি বুকিংয়ের জায়গা, সেখানটা যেতে পারবে। আর ঠিক এই মূর্তির পিছন দিক দিয়ে কিন্তু দুটো রাস্তা দুদিকে ভাগ হয়েছে। একটা গেছে ওই দিকে, আর একটা গেছে এইদিকে। এইদিকে হচ্ছে মহাকাল টেম্পল যেটা রয়েছে সেইটা, আর এইদিকে হচ্ছে মহাকাল মার্কেট যেটা রয়েছে। তো এই 4টে রাস্তা এখান থেকে ভাগ হয়েছে। এছাড়াও দেশবন্ধু চিত্তরঞ্জন রোড রয়েছে। তো এখন আমি সবার আগে যাব হচ্ছে মহাকাল টেম্পল। মহাকাল টেম্পল ভিজিট করে তারপর হচ্ছে দার্জিলিং জু রয়েছে, হ্যাপি ভ্যালি টি এস্টেট রয়েছে। এই জায়গাগুলো কিন্তু এখন আমি পায়ে হেঁটে কভার করব। তারপর যদি আজকের আমার হাতে সময় থেকে থাকে তাহলে আমি লেপচা জগৎটাও যাব। দার্জিলিং মেলের পাশ দিয়ে মহাকাল মন্দির যেতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে, তবে বেশ খানিকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দিরটি অবস্থিত অবজারভেটরি হিলের চূড়ায়। এই মন্দিরটি একটি জলজান্ত উদাহরণ, যেখানে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম শান্তিপূর্ণভাবে একসাথে পালন করা হয়। মনে করা হয় 1800 শতাব্দীর শুরুর দিকে এখানে একটি বৌদ্ধ মনেস্ট্রি নির্মিত হয় এবং তারপর 1861 সালে এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে এখানে ভগবান শিবকে মহাকাল রূপে পুজো করা শুরু হয় এবং এই জায়গাটি পরিচিত হয় মহাকাল মন্দির হিসেবে। মহাকাল মন্দির দেখে বেরিয়ে এলাম। এখন বাজে হচ্ছে 10টা 20।
এবার আমি যাব হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট দেখতে। এবার এই দার্জিলিং যদি তোমরা মনে করো শুধুমাত্র টয় ট্রেনের জন্য বিখ্যাত, তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। দার্জিলিং বিখ্যাত টয় ট্রেনের থেকেও বহু পুরনো তার ওয়ার্ল্ড ফেমাস টি প্রোডাকশনের জন্য, যেটা দেখার জন্য আমি চলে গেলাম মেল রোড থেকে 2 কিলোমিটার দূরে হ্যাপি ভ্যালি টি এস্টেটে। আমার বাঁ দিকেই দেখতে পাচ্ছ এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, আর নিচের দিকে কিন্তু একটা টি প্রোডাকশনের কারখানা রয়েছে। মেনলি আমি ওটা দেখার জন্যই যাচ্ছি, কিভাবে টি প্রোডাকশন হয় সেটা যদি দেখতে পাই, মানে খোলা থাকলে দেখবো। তবে একটা জিনিস, যেভাবে এই রাস্তাটা আমাকে নিচে নামতে হচ্ছে, উপরে ওঠার সময় কিন্তু অবস্থা খারাপ হবে, অনেকটা কিন্তু এবারে নিচে নামতে হচ্ছে। তো এই পর্যন্ত আমি চায়ের বাগান দেখার থেকে চা তৈরির প্রসেস দেখব বলে দারুণ এক্সাইটেড ছিলাম, কিন্তু একটা ব্যাড নিউজ আছে। ওই হ্যাপি ভ্যালি টি এস্টেটের ভিতরে গিয়ে জানতে পারলাম যে টি প্রোডাকশন এখন বন্ধ রয়েছে, কারণ সিজন এন্ড হয়ে গেছে, আবার মার্চ এন্ড থেকে শুরু হবে। এখন ভিতরে গেলে শুধুমাত্র যে সমস্ত মেশিনারিগুলো রয়েছে সেগুলোই দেখতে পাবো। একটা গাইডেড ট্যুর দিয়ে দেবে, 100 টাকা করে কিন্তু টিকিট রয়েছে এখানে। হ্যাঁ, আর আরও একটা বড় কথা, ভিতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি দেখে এসেছিলাম যে ভিতরে ভিডিও রয়েছে, ভিডিও করা ইউটিউবে। যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে দার্জিলিং জু যেটা রয়েছে সেটা যাব, দার্জিলিং জু। কিন্তু ব্যাড লাক, এখানেও কালকের হচ্ছে সরস্বতী পুজো, কালকের 23 তারিখ, আর সরস্বতী পুজোর আগের দিন আজকে দার্জিলিং জু ক্লোজ, গুগল ম্যাপেই দেখিয়ে দিল। আমার বড় ইচ্ছে ছিল চা তৈরির প্রসেসটা সামনে থেকে দেখার এবং দার্জিলিং জুতে গিয়ে রেড পান্ডা দেখার, বাট আজকের আমার লাকটাই খারাপ। যাই হোক, কিছুক্ষণ ওখানে বসে সামনের চা বাগানের সৌন্দর্য উপভোগ করে মেলে ফিরে এসে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো আজকে আমি দার্জিলিংয়ে যে জায়গাগুলো ঘুরে দেখব বলে ভেবেছিলাম, হাতে সময় থাকা সত্ত্বেও সেগুলো দেখা হলো না, আর এর জন্য কিছুটা আফসোস তো ছিলই। কিন্তু এই দার্জিলিং থেকে এই 12 কিলোমিটার দূরে রয়েছে এমন একটা জায়গা যেটা হয়তো এই আফসোসটা দূর করে দিতে পারে, তবে সেই জায়গাটায় হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই আমি চলে গেলাম চকবাজার বাস স্ট্যান্ডে, তারপর বাসে করে ঘুম স্টেশন পর্যন্ত, এবং ঘুম থেকে একটা শেয়ার গাড়িতে করে এসে পৌঁছাই মেঘে ঢাকা পাইন গাছের ঘন জঙ্গলে ভরা লেপচা জগতে। লেপচা জগৎ, জমজমাট দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত পাহাড়ি গ্রাম, যেখানে রয়েছে শুধু নীরবতা আর শান্তি। মেঘে ঢাকা পাইন আর দেবদারু গাছের ঘন জঙ্গলের মধ্যে এক মনোমুগ্ধকর পরিবেশ। আজকে সকাল পর্যন্ত আমি ছিলাম দার্জিলিংয়ে, আর ওখানটায় লোকের ভিড়, জমজমাট, চারিদিকে আওয়াজ, আর এখানটায় দেখো একদম নিস্তব্ধ, চারিদিকে শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে, আর পাইন গাছের নিস্তব্ধতা মানে আলাদাই একটা শান্তি, মুখে ভাষায় প্রকাশ করার মতো নয়। লেপচা জগৎ নামটি এসেছে লেপচা জনগোষ্ঠী থেকে, যারা ছিল দার্জিলিং ও সিকিম অঞ্চলের অন্যতম প্রাচীন সম্প্রদায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। আমার হাতে ছিল মাত্র 24টা ঘন্টা, আর আমি দার্জিলিংয়ে এসেছিলাম একা। তাই যতটা সম্ভব কম খরচে দার্জিলিংয়ের আশেপাশে 7টা জায়গা বেশ ভালোভাবেই ঘুরে দেখলাম। তবে কিছু জায়গা বাকি থেকে গেল। বলেছিলাম না, আজকের গল্পটা জীবনে প্রথম প্রেমের মতো, শুরুটা মনের মতো হলেও শেষমেশ কিছু না পাওয়া থেকেই যায়।